পাটকল শ্রমিকদের ধর্মঘটের শেষ দিনে ট্রেন ভাঙচুর, আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রেলপথ মহাসড়ক অবরোধে চরম দুর্ভোগ। দাবি না মানলে আবার কর্মসূচির হুঁশিয়ারি। সার্বভৌমত্বের উপর আক্রমণ এলে প্রতিহত করতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। বেগম জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে বিদেশি কূটনীতিকদের জানালো বিএনপি। তার শারীরিক অবস্থা ভালো জানিয়েছেন নিজেই, বললেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। 13 দিনের মাথায় আবারও কো চেয়ারম্যান পদে ভাই জিএম কাদেরকে ফিরিয়ে আনলেন 90 বছর বয়সের এরশাদ। স্বাভাবিক বললেন দলের নেতারা। এবং পাহাড়নো রাসেলকে 50 লাখ টাকা না দিলে নিলামে তোলা হবে গ্রিন লাইনের বাস, বন্ধ করে দেয়া হবে চলাচল, জানালেন আদালত। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। 72 ঘন্টা ধর্মঘটের শেষ দিনে এসে ট্রেনে ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর করেছেন পাটকল শ্রমিকরা। দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও রেলপথ আটকে বিক্ষোভ করেছেন তারা। ঘন্টার পর ঘন্টা ট্রেন ও যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। শনিবার বৈঠকে দাবি আদায় না হলে আবার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি তাদের। রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 9 দফায় 72 ঘন্টা ধর্মঘটের শেষ দিনে মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। নরসিংদী তরোয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ইট পাটকেল ছোড়া হয়। কাজ ভেঙে অন্তত 15 জন আহত হন। ট্রেন আটকে রেল লাইনে অবস্থান নিয়ে স্লোগান দেন তারা। পুলিশ তাদের সরিয়ে দিলে 1 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকরা যেভাবে পাশে ইট দিয়া পাথর দিয়ে হামলা করছে, অনেক সাধারণ পাবলিক আমরা আহত হয়েছি। আমার চোখের সামনে একজনের ঠ্যাং ভাঙ্গা, একবার পুরো ঠ্যাংই ভাঙ্গা গেছে। আমি যাবো হাটুভাঙ্গা, এখন সামনে গন্ডগোল থেকে ট্রেনের মধ্যে আমরা এখন চলে যাচ্ছি ট্রেন থেকে নামে। মিথ্যা আশ্বাস দিয়ে অনেকদিন আমাদেরকে ঘুরিয়েছে। এখন আমাদের মজুরি যে পর্যন্ত আমরা না পাবো এই পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। একই দাবিতে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন আমিন জুট মিলের শ্রমিকরা। মহাসড়কে যান চলাচল 3 ঘন্টা বন্ধ থাকে। এক পর্যায়ে রেলপথ থেকে সরে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ও নাজিরহাট থেকে শহরগামী শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 7 তারিখ আমাদের শ্রমিক নেতৃবৃন্দের যে বৈঠক, সেই বৈঠকে দাবি মানা না হলে আরো বৃহত্তর কর্মসূচি আমরা 7 তারিখে আপনাদেরকে জানিয়ে দেব। খুলনায় মিছিল নিয়ে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথে অবস্থান নেন শ্রমিকরা। বেলা 12টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে তারা বলেন, আগামী 6 এপ্রিল বিজিএমসির সাথে বৈঠকে সমাধান না এলে আবারও কর্মসূচির ঘোষণা দেয়া হবে। বিজিএমসি চেয়ারম্যান সাহেবের চিঠি পেয়েছি, উনি আমাদেরকে আগামী 6 তারিখ 11:30টায় আমাদের নিয়ে আলোচনা করবেন এই দাবির বিষয়ে। তো সেই আলোচনা যদি আমাদের দাবি বাস্তবায়ন হয় তাহলে আমাদের পরবর্তী আমাদের কর্মসূচি প্রয়োজন হবে না। রাজশাহীতে মিছিল নিয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। 4 ঘন্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। ধর্মঘট আমাদের 72 ঘন্টা পৌঁছতে আগামীকাল ভোর 6টা পর্যন্ত ধর্মঘট মিলবদ্ধ থাকবে। আমরা কেউ কাজে যোগদান করব না। এছাড়া সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জেও বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা। ইসমাত জাহান, সময় সংবাদ। বাংলাদেশে যুদ্ধ নয়, শান্তি চায়। তবে কেউ যদি সার্বভৌমত্ব রক্ষায় হুমকি হয় কিংবা আক্রমণ করতে আসে, তাকে প্রতিহত করতে প্রস্তুতি থাকতে হবে দেশের। বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শান্তি রক্ষায় নিয়োজিত সেনাদের আরও প্রশিক্ষিত করে গড়ে তোলার তাগিদ দেন তিনি। মুক্তিযুদ্ধের পর এই ভবনে বসেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের সরকার পরিচালনা করতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 4 বছর পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেই স্মৃতিবিজড়িত ভবনে এলেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা 3য় মেয়াদে সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের ধারাবাহিকতায় এবার নিজের অধীনে থাকা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 3 বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা।
মোকাবেলা করতে হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সক্ষমতা ও প্রস্তুতিতে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি আর আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রক্ষা করতে পারি, সেই প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, শান্তিরক্ষায় নিয়োজিতদের আরও দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যাচ্ছে, পুলিশ বাহিনীর সদস্যরা যাচ্ছে, সবাই যাচ্ছে। যুদ্ধের সরঞ্জাম থেকে শুরু করে সর্বক্ষেত্রেই একটা পরিবর্তন আসে, আধুনিকতা আসে, নতুনত্ব আসে, কিন্তু আমাদের যারা সেখানে যাবে তারা সব বিষয়ে পারদর্শী থাকবে, সেটাই আমি চাই। কোনো সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ উপায়ে মিয়ানমারের রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা তাদের সাথে কখনো কোনো সংঘাতে যাব না, বরং তাদের সাথে আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের তারা যেন ফিরিয়ে নিয়ে যায়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এদিকে তিনি অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AK মাহবুবুল হক। অন্যদিকে তথ্যমন্ত্রী বলেছেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্ট এবং তিনি এখন আছেন, PG হসপিটালে আছেন, তার শারীরিক কন্ডিশন এবং তার যে চেক আপের রিপোর্টগুলি আমরা পাইছি এবং এই রিপোর্টটা আমরা পাইছি হাইকোর্টের নির্দেশে। তার আগে সরকার এটা গায়ে মাখে নাই। এটা টোটাল যে বাস্তব চিত্রটাই তাদেরকে জানানো। এদিকে সাংবাদিকদের কাছে বিএনপি নেত্রীর স্বাস্থ্যের সবশেষ অবস্থা তুলে ধরেন BSMMU এর পরিচালক। বলেন, কারাগার থেকে আসার পর অনেকটাই ভালো আছেন বিএনপি নেত্রী। আগের চেয়ে ইমপ্রুভ, ওনার শারীরিক অবস্থা ভালো। উনি বলেছেন যে উনি ভালো ঘুম হয়েছে এবং ওনার খাওয়ার রুচিটা ইমপ্রুভ করেছে, ডায়াবেটিস ইমপ্রুভিং, ওনার প্রেশার তো কন্ট্রোলে আছে এবং অন্যান্য সমস্যার কোনো সমস্যা উনি নতুন করে বলেননি যে আমার এই সমস্যা ফিল করছেন, বরং বেটার উনি বলেছেন যে আমি আগের চেয়ে ভালো আছি। নতুন কিছু আর এখানে করা হয় না, সুগার প্রতিদিনই করা হয় যাতে বেডে, যেটা গ্লুকোমিটার দিয়ে, আর বাকি কোনো টেস্ট আর করার প্রয়োজন হয়নি এখন। অন্যদিকে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বেগম জিয়ার মুক্তি কিংবা চিকিৎসা কোনোটিতেই সরকারের হস্তক্ষেপ নেই জানিয়ে তথ্যমন্ত্রীর দাবি বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন এবং বক্তব্য রাখছেন, এতে মনে হয় যে ওনারা সবাই বিশেষজ্ঞ ডাক্তার। প্রকৃতপক্ষে বেগম জিয়া যেই ধরনের সুযোগ সুবিধা কারাগারের মধ্যে পাচ্ছেন সেটি নজিরবিহীন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 13 দিনের মাথায় আবারও কো চেয়ারম্যান পদে ভাই GM কাদেরকে ফিরিয়ে আনলেন 90 বছর বয়সী হোসেন মোহাম্মদ এরশাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় হোসেন মোহাম্মদ এরশাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গত 22 মার্চ GM কাদেরকে কর্তব্যে অবহেলার কারণ দেখিয়ে কো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বারবার এ ধরনের পরিবর্তনকে স্বাভাবিক হিসেবে দেখছেন পার্টির নেতারা। একাদশ জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির শীর্ষ পদে রদবদলের নাটকীয়তা যেন থামছেই না। 22 মার্চ দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কো চেয়ারম্যানের পদ থেকে নিজের ভাই GM কাদেরকে সরিয়ে দেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। কো চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পরের দিন জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই আবারও কো চেয়ারম্যানের পদে পুনর্বহাল GM কাদের। বৃহস্পতিবার রাতে হোসেন মোহাম্মদ এরশাদ স্বাক্ষরিত এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ঠিক 13 দিনের মাথায় GM কাদেরকে কো চেয়ারম্যান পদে পুনর্বহাল করে আবারও আলোচনার জন্ম দিল দলটি। তবে দলেরই শীর্ষ নেতা সুনীল শুভরায় বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখতে চান। তার দাবি, চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ দলের স্বার্থেই এমনটি করেছেন, এখন আবার আগের অবস্থান থেকে সরে এসে পুনর্বহাল করেছেন। এটা আমাদের তো পার্টির সাংগঠনিক প্রক্রিয়ার একটা অংশ। এটা সংগঠনে এইরকম বহিষ্কার, পুরস্কার, তিরস্কার, পদোন্নতি, পদাবনতি এগুলো তো এটা যে কোনো সংগঠনের মধ্যে থাকেই। চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত।
উনি কেন করেছিলেন সে বিষয়ে আমি ব্যাখ্যা দিতে পারবো না, আবার উনি কেন নিয়েছেন সে বিষয়ে ব্যাখ্যা দিতে পারবো না। আর দলের মহাসচিব মশিউর রহমান রাঙা বলেন, দল এবং হুসেন মোহাম্মদ এরশাদের সঙ্গে ভুল বুঝাবুঝি হলে তিনি শাস্তি দেন, আবার ফিরিয়েও নিয়ে আসেন। এটা এক ধরনের রুটিন ওয়ার্কের মতোই মন্তব্য তার। ওটা যে কো চেয়ারম্যান ছিল, তো উনি কো চেয়ারম্যান যেটা ছিল ওটা থাকবে। এটা তো এরশাদ সাহেব সবসময় করেই থাকেন। কোনো অপরাধ করলে হয়তো সামান্য পানিশমেন্ট দেন, আবার তুলে নেন। এটা তো আমাকে 3 বার নিয়েছিল স্কুলে। এটা নতুন কোনো বিষয় নয়, এটা রুটিন ওয়ার্কের মতোই আর কি। ওনার সাথে, দলের সাথে বা ওনার সাথে কোনো রকম ভাবে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হলেই ওটা আমাকেও 3 বার বহিষ্কার করেছেন উনি। এবং আমি মনে করি যে আমার দোষ ছিল, আমি মনে করি যে আমার দোষ ছিল, এই কারণেই করেছেন। আবার উনি তুলেও নিয়েছেন আমাকে। ওনার ভাই হলেও অনেক ছোট সন্তানের মতোই উনিও বলেন সবসময়। সুতরাং এটা উনি কো চেয়ারম্যানটা আমাকে আবার দিয়ে দিচ্ছে। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে নতুন মহাসচিব করা হয় মশিউর রহমান রাঙাকে। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলে দলটিকে ঘিরে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নিজের সিদ্ধান্তে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ডক্টর কামাল হোসেনের অনুমতি নিয়েছেন বলে প্রচার করায় মোকাব্বির খানকে নিজের চেম্বার থেকে বের করে দিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। বৃহস্পতিবার বিকেলে ডক্টর কামাল হোসেনের মতিঝিল চেম্বারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রতীক। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিকেলে মোকাব্বির খান ডক্টর কামাল হোসেনের চেম্বারে প্রবেশ করেন। এ সময় ডক্টর কামাল তাকে বেঈমান বলে নিজের অফিস থেকে বের করে দেন। মোকাব্বির খানকে কখনো তার অফিসে ঢুকতে না দেওয়ার জন্য অফিস কর্মচারীদের নির্দেশ দেন ডক্টর কামাল। পাহারানো রাসেলকে 50 লাখ টাকা না দিলে নিলামে তোলা হবে গ্রিন লাইনের বাস। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হবে রাস্তায় চলাচলও, জানিয়েছেন আদালত। গ্রিন লাইনের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সাত্তারের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের পরও রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন দুই বিচারপতি। 2018 সালের 28 এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাস চালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেট কার চালকের উপর দিয়ে বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কার চালক রাসেল সরকারের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। গেল বছরের 14 মে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সাবেক সাংসদ আইনজীবী উম্মে কুলসুম। গত 12 মার্চ গ্রিন লাইন পরিবহনের ব্যাখ্যা শুনে হাইকোর্ট 2 সপ্তাহের মধ্যে রাসেলকে 50 লাখ টাকা দিতে নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে ক্ষতিপূরণ বিষয়ে আবারও শুনানি শুরু হয়। এই সময় আদালতের আদেশের পরেও রাসেলকে ক্ষতিপূরণের 50 লাখ টাকা পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেন দুই বিচারপতি। 10 এপ্রিলের মধ্যে প্রাইভেট কার চালক রাসেলকে ক্ষতিপূরণ না দিলে বাস নিলামে তুলে ক্ষতিপূরণ আদায় করার কথা বলেন আদালত। একই সঙ্গে 11 এপ্রিল থেকে গ্রিন লাইন পরিবহনের সব ধরনের টিকিট বিক্রি বন্ধের নির্দেশনা দেওয়া হয়। একটা মানুষের তো বিবেকবোধ থাকে, বিবেকবোধ থেকেও জিজ্ঞেস করে, যদি আর্থিকভাবে না সহযোগিতা করতে পারে জিজ্ঞেস করতে পারে আপনার শারীরিক অবস্থা এখন কেমন। এত বড় একটা দুর্ঘটনা থেকে আমার তো বাঁচার কথা ছিল না। ওনারা বিভিন্ন টেকনিক্যাল কারণে টাকাটা দিতে যাচ্ছে না এবং সেটাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মাননীয় আদালত এটা শুনেছেন এবং আদেশ দিয়েছেন আগামী 9 তারিখে যদি আসার কথা বলেছেন 10 তারিখে অর্ডার দিবেন এবং 10 তারিখের মধ্যে সমস্ত সিদ্ধান্ত মাননীয় আদালত ফাইনাল সিদ্ধান্ত দেবে এবং এও বলেছেন বারবারই যে আগামী 11 তারিখে যেন গ্রিন লাইন পরিবহন কোনো টিকিট সাধারণ মানুষের কাছে বিক্রি না করে। তবে গ্রিন লাইন কর্তৃপক্ষ জানিয়েছে তারা আদালতের নির্দেশ মেনে টাকা দেবেন। 50 লাখ টাকা যেটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোর্ট নির্দেশ দিয়েছে, আমরা এই টাকা দিতে আমরা অস্বীকার করি না। এই টাকা দেওয়ার কোর্ট যেভাবে বলতেছে আমাদেরকে হয়তো দিতে হবে। মালিক আসলে এই বিষয়ে ডিসিশন হয়ে হয়তো আমরা 10 তারিখে এই বিষয়ে আমরা দিব। 12 মার্চের আদেশে 50 লাখ টাকা দেওয়ার পাশাপাশি গ্রিন লাইন কর্তৃপক্ষের খরচে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাসেলের কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করার নির্দেশ দেন আদালত। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। ঘুষ বাণিজ্যের প্রমাণ পাওয়া গেছে সড়ক পরিবহন কর্পোরেশনের দক্ষ চালক গড়ে তোলার বিভিন্ন প্রকল্পে। ঘুষের বিনিময়ে প্রশিক্ষণার্থীদের পাশ করিয়ে দিচ্ছে কর্পোরেশনের কিছু প্রশিক্ষক। সড়ক আইন না মেনে লোক দেখানো পরীক্ষায় পাশ করা এসব চালক মহাসড়কে এক একজন ঘাতক হিসেবে আবির্ভূত হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। প্রচলিত আইন কিংবা বিআরটিএ রেজুলেশন অনুযায়ী কম করে 30 মিনিট সড়কে চালানোর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও এসব শিক্ষার্থী সড়কে গাড়ি চালানোর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাচ্ছে গড়ে 1 মিনিটের পরীক্ষায়।
ব্যাক গিয়ারে কম বেশি 3 মিটার চালানোর পরীক্ষা দিয়ে এই চালকরা কি করে মূল সড়কে শত শত মাইল পাড়ি দেবেন তা অবশ্যই বিবেচনার বিষয়। সময় সংবাদ জানতে চায় সত্যিকারের কতটা শিখেছে সরকারি প্রকল্পের অধীনে ড্রাইভিং প্রশিক্ষণ নেয়া এসব শিক্ষার্থী। 100%-এর মধ্যে আমরা 10% আসলে ড্রাইভিং শিখতে পারিনি। 4 মাসে প্রায় 1.5 মাসের মতো ওইভাবে চলে গেছে। লাস্ট 20 দিনের মতো আমাদের 10 মিনিট করে দিচ্ছে। সব স্টুডেন্ট প্রত্যেকদিন ড্রাইভ করতে পারে না। 2500 টাকা করে নিছে যে এটা দিলে নাকি পাস করা যাবে। আমরা তো তৃতীয় ব্যাচ, এর আগে যে 2টা ব্যাচ গেছে ওনারা বলছে যে এটা না দিলে নাকি লাইসেন্স হয় না। ঘুষের বিনিময়ে লাইসেন্স পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার এসব অভিযোগ অস্বীকার করে পরীক্ষা নিতে আসা বিআরটিএর প্রতিনিধি সহ বোর্ডের সংশ্লিষ্ট সদস্যরা। আমরা যে নিয়মে পরীক্ষা নিচ্ছি এখানে তো অসঙ্গতি হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঘুষের বিনিময়ে চালকদের লাইসেন্স প্রদানের অভিযোগ আসলে নতুন কিছু নয়। বিআরটিএর বিরুদ্ধে আগেও এমন অভিযোগ ছিল, এখনও রয়েছে। কিন্তু বিআরটিসি সিপ সরকারি প্রকল্পের শিক্ষার্থীরা যেসব অভিযোগ করলেন তার আসলে কতটা সত্য? সাধারণ প্রশিক্ষণার্থীর ছদ্মবেশে পরীক্ষা শুরুর আগেই তেজগাঁওয়ের বিআরটিসি ট্রেনিং সেন্টারে হাজির হওয়ার সময় সংবাদ। প্রতি শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য কমপক্ষে 3 জন প্রশিক্ষককে 2500 করে টাকা নিতে দেখা যায়। এ সেন্টারে 200 জন শিক্ষানবিশকে প্রশিক্ষণ দিয়েছে সরকারি এমন 4 জন চালক। হিসেব করে দেখা যায় পরীক্ষা শুরুর মাত্র আধা ঘন্টা আগেই বিনামূল্যে ড্রাইভিং শিখতে আসা এসব শিক্ষার্থীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় অন্তত 4 লাখ টাকা। তবে বরাবরের মতোই ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এসব সরকারি প্রশিক্ষক। তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না, তাদের টাকাটাই সরকার দিচ্ছে, লাইসেন্সের পুরো টাকাটাই সরকার দিচ্ছে। না মানে 2500 বা 2500? না 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 না, এভাবে কোনো টাকা নেওয়া হবে না। ফ্রি, সম্পূর্ণই ফ্রি ট্রেনিং। এখানে 2500 টাকা নেওয়া হয় না। এখানে সেইবের যারা আছে তাদের কোনো ফি নেওয়া হয় না। সরকারি প্রকল্পের অধীনে ড্রাইভার তৈরির এমন প্রক্রিয়ায় হতাশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই যে প্রক্রিয়াটা, এটা কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখে না দেখার ভান করছে। কারা এই পয়সার লেনদেন করছে এটা কিন্তু তারা কিন্তু ইজিলি নিয়ন্ত্রণ করতে পারে। এটা একটা সিসিটিভি দিলেই কিন্তু সেলফ এনফোর্সমেন্ট হয়ে যায়। যখন দেয় না তখন বুঝতে হবে এই টাকাটা হয়তো অনেক স্তরের মধ্যেই কিন্তু বিলি বন্টন হয়। এ ব্যাপারে বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও ক্যামেরার সামনে তিনি কথা বলতে রাজি হননি। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাস্তার পাশে কিংবা কনফেকশনারির দোকানে হরহামেশা যে কেক বা বিস্কিট বিক্রি হচ্ছে তা তৈরি হচ্ছে পচে যাওয়া ডিম কিংবা নষ্ট হয়ে যাওয়া আটা থেকে। রাজধানী কুড়িলে এমন 3টি প্রতিষ্ঠানকে 16 লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তোয়াখান তামিমের রিপোর্ট। কেক বানানোর এই ডিশে প্রায় হাফ ইঞ্চি করে ময়লার স্তর পড়েছে। এর পাশেই এমন নোংরা ড্রামের পানি দিয়েই তৈরি করা হচ্ছে বিস্কিট জাতীয় খাদ্যদ্রব্য তৈরির জন্য ময়দার ডো। শুধু তাই নয়, কাপড়ে মেশানো রং দিয়ে অবলীলায় তৈরি হচ্ছে নাড়ু সহ বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার। বিস্কিট তৈরির আটাতে ছত্রাক পড়েছে অনেক আগেই। কুচকুচে কালো আর নোংরা তেল দিয়েই ভাজা হচ্ছে বিভিন্ন খাবার। বিএসটিআই বলছে প্রতিষ্ঠানগুলো কেবল সনদের আবেদন করেই বছরের পর বছর ধরে চালিয়ে আসছে ব্যবসায়িক কার্যক্রম। বর্তমান পর্যন্ত এরা বিএসটিআই লাইসেন্স পায় নাই, তারা আবেদন করেছে। আমাদের নিয়ম হচ্ছে আবেদনের পরে ফ্যাক্টরিটা ভিজিট করা হয়, তারপর মানটা পরীক্ষা করা হয় পণ্যের। তারা এখন পর্যন্ত পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারে নাই, কিন্তু তারপরও বিএসটিআই লোগো ইউজ করে বাজারজাত করছে। তাদের ভাষ্য মতে এটা 3-4 মাস চালাচ্ছে, যদিও এটা কোনোভাবে সম্ভব না। নিয়ম হচ্ছে লাইসেন্সটা হাতে পাওয়ার পরেই উৎপাদন বিক্রয় বিতরণ করবে তারা। এর আগে অবৈধভাবে গরুর মাংস আমদানি ও লেবেল লাগিয়ে বিদেশি পণ্যের নামে বাজারজাত করার দায়ে নূর ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে 12 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এত অস্বাস্থ্যকর পরিবেশ যে এটি আসলে কল্পনা করা যায় না। খুব দুঃখজনক একটি ঘটনা। বেশ কিছু মাংস তারা নিয়ে আসছে, যে মাংসগুলি আসলে কোনো ধরনের কোয়ারেন্টাইন বা স্বাস্থ্য সংস্থা ছাড়াই তারা নিয়ে আসছে, অনুমোদন ছাড়াই তারা নিয়ে আসছে। পাশাপাশি কিছু পণ্য আসলে কোটাজাত পণ্য যেগুলি যেভাবে রাখার কথা সেভাবে তারা না রেখে এমন একটা অবস্থা রেখেছে সেখানে প্রচুর ময়লা জমি আপনার কোটাগুলি নষ্ট হয়ে গেছে। এসব পণ্য রাজধানীর 5 তারকা হোটেল সহ বিভিন্ন নামি দামি রেস্তোরাঁয় সরবরাহ করত বলে জানায় র্যাব। তোহাখান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশে ক্যান্সার, কিডনি রোগ, সড়ক দুর্ঘটনা, বার্ন সহ অসংক্রামক রোগে বর্তমানে মৃত্যুর হার 65% বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের সব হাসপাতালগুলোতে একটি আলাদা কর্নার স্থাপন করা হবে। অলরেডি একটা নির্দেশনা দিয়ে দিয়েছে আমাদের সমস্ত হাসপাতালে যে তাদের বর্তমান এই অগ্নিজনিত কারণে যাতে কখনো যদি কোনো এই ধরনের দুর্ঘটনা ঘটে
সেটাকে মোকাবেলা করার জন্য কি প্রস্তুতি আছে, যে তারা ইমিডিয়েট ড্রিল করবে, ফায়ার ড্রিল যেটা বলে, যন্ত্রপাতিগুলোকে চেক করার জন্য, যেগুলো সচল নয় সেগুলা সেখানে নতুন লাগিয়ে দেওয়ার জন্য, আর নতুন কিছু ফায়ার এক্সটিংগুইশার আমরা দিয়ে দিচ্ছি চাহিদা মোতাবেক। পুরনগুলোকে যেগুলো অকেজো সেগুলোকে ফেলে দিতে বলেছেন। রাজধানী উত্তরায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয়েছে প্রায় 7 লাখ টাকা। সিলগালা করা হয় 2টি প্রতিষ্ঠান। তবে বৃহস্পতিবার রাজুকের জোন 2-এ তথ্য সংগ্রহের কথা থাকলেও মাঠে দেখা যায়নি কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার বেলা 11টা, কথা ছিল চতুর্থ দিনের মতো বহুতল ভবনের তথ্য সংগ্রহের অভিযান শুরু করবে রাজুকের জোন 2, কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আর ফোন ধরেননি। কিছুক্ষণ পরেই উত্তরা 3 নম্বর সেক্টরে শুরু হয় রাজুকের অভিযান। 16 তলার HM প্লাজার আন্ডারগ্রাউন্ডে গড়ে উঠেছে মার্কেট, আর পার্কিং এর সুবিধা না রেখেই পাশ হয়েছে নকশা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে দুজনকে আটকের নির্দেশ দেন তিনি, কিন্তু দায়িত্বপ্রাপ্ত সেই কর্মকর্তা কৌশলে তাদের সরিয়ে দেন। পরে জব্দ করা হয় মূল নকশা। অরিজিনাল প্ল্যানে আছে, বেসমেন্ট হলো শপিং এরিয়া। হ্যাঁ, আপনারা বলতে পারেন ওই যে সবাই একটা প্রশ্নই করে এত বড় বিল্ডিং কেন নাই। তখনকার পরিস্থিতিতে 22 বছর আগে এই জিনিসটা তখন ডিলে ডালা ছিল। দুজনকে দেখিয়ে বলছেন এই দুজনকে আটক করতে, আপনি নিজ হাতে সেই দুজনকে সরিয়ে দিন। আমি আমার ক্যামেরা জিনিসটা না, এটা তো আটকের বিষয়টা কেন, ওনার সাথে বার্গেনিং করতেছিলেন সেই কারণে আটক। ওনারা অপরাধের জন্য কিন্তু বলেন নাই। যেহেতু আমরা ইতিমধ্যে আমরা ওই মূল নকশাটা, তাদের দৃষ্টিকোণ থেকে যে মূল নকশাটা, সেই মূল নকশাটা আমরা পেয়েছি। এখন এরপরে তো আর ওই লোককে গ্রেপ্তারের বিষয়টা, এটা তো আপনি বোঝেন যে এই যে আপনার সাথে যেটা গ্যাপ বললেন, সেটা হলো যে লেবার মিস্ত্রি, পুলিশ নিয়ে আসতে হয় মিরপুর থেকে, লেবার নিয়ে আসতে হয় ওই পুলিশের গাড়িতেই। এইগুলো কোঅর্ডিনেট করতে যে সময়টা লাগছে সেটা। আশেপাশের ভবন ঘিরে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা ভাঙা হয়। পরে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে গড়ে ওঠা কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানও ভেঙে ফেলা হয়। সিলগালা করা হয় 2টি প্রতিষ্ঠান। রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোতে তারা কমার্শিয়ালি মানে ব্যবহার করছে, দ্যাট মিনস হচ্ছে দোকান করেছে নিচেতে, কার পার্কিং এরিয়াতে, সেগুলো আমরা ভেঙে দিয়েছি। তবে ফুটপাতের মধ্যে গড়ে ওঠা রাজনৈতিক দলের কার্যালয় না ভেঙে তাদের সরিয়ে নিতে সময় বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের সিলেট ব্যুরোর গাড়ি চালক শামীমের বাসায় হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় তার স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এলাকাবাসী জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর যতরপুরে গাড়ি চালক শামীমের বাসায় হামলা চালায় একদল সন্ত্রাসী। ঘরের আসবাবপত্র ভাঙচুর করলে তাদের বাধা দেন শামীমের স্ত্রী সেলিনা বেগম ও ছেলে আফরুজুর রহমান শ্রাবণ। এতে ক্ষিপ্ত হয়ে সেলিনাকে ছুরিকাঘাত ও শ্রাবণকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন শামীম। পরে অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে 2 নারীসহ 4 জনকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 9 জন। পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে 31 মার্চ অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থী রফিক উদ্দিন ঠাকুরের সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী শফিকুর রহমানের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে টেটাবিদ্ধ হয়ে রুকন উদ্দিন নামে একজন মারা যান। ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব বিরোধের জেরে ভোরে পোয়াইল গ্রামে জামাল মাতুব্বর ও আসমত শেখের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার মাতুব্বর নামে এক যুবকের মৃত্যু হয়। আহত হন আরও 5 জন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া সাতক্ষীরায় কলারোয়া উপজেলায় সংঘর্ষে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সহ 4 জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্বের উদীয়মান 5টি অর্থনীতি দেশের মধ্যে বাংলাদেশ একটি বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার সকালে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশের অর্থনীতির পর্যালোচনার প্রতিবেদন প্রকাশে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন এ তথ্য জানান। অন্য দেশগুলো হলো ইথিওপিয়া, রুয়ান্ডা, ভারত ও ভুটান। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামীতেও 7% বেশি প্রবৃদ্ধি ধরে রাখতে পারবে বাংলাদেশ।
গেল এক দশক ধরে বাংলাদেশ ধরে রেখেছে প্রবৃদ্ধির ধারাবাহিকতা। প্রতি বছরই বাড়ছে সামগ্রিক অর্থনীতির আকার। জানুয়ারিতেই লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ এর প্রতিবেদনে দেখা যায় 43তম থেকে এগিয়ে 41তম অর্থনীতির দেশ হয়েছে বাংলাদেশ। এবার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হলো সম্ভাবনাময় 5 অর্থনীতির দেশের মধ্যেও রয়েছে বাংলাদেশ। আমরা বলছি যে মোটামুটি একটি শক্তিশালী প্রবৃদ্ধি বজায় থাকবে এবং সেটা অন্তত 7% বা তার বেশি হতে পারে। আমাদের যে আভ্যন্তরীণ যে অনিশ্চয়তাগুলো সেখানে আমরা বলছি এটা মোটামুটি ব্যালেন্সড। মানে একটা তো বড় ঝুঁকির জায়গা হলো ব্যাংকিং খাত, আরেকটা ঝুঁকির জায়গা হচ্ছে রাজস্ব আদায়ের অপর্যাপ্ততা এবং তার ফলে আমাদের যে উন্নয়ন বাজেটের বাস্তবায়ন সেখানে কি ধরনের প্রভাব পড়তে পারে। আর্থিক খাতে ঋণ খেলাপ একটি ছোঁয়াচে রোগ উল্লেখ করে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বলেন, ঢালাওভাবে ঋণ পুনঃতফসিলীকরণের সুযোগ দিলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই নীতি নির্ধারকদের সঠিক পদ্ধতিতে সংস্কার জরুরি। সংস্কার ধারাবাহিকতা প্রয়োজন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা। পুনঃতফসিলীকরণ এটা এই ছোঁয়াচে রোগটাকে আরো বেশি বাড়িয়ে। বিনিয়োগ, কর্মসংস্থান, আমদানি রফতানি সহ সার্বিক অর্থনীতির তথ্য বিবেচনায় চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি 7.3% হতে পারে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। তবে সরকার বলছে প্রবৃদ্ধি অর্জন হতে পারে 8.13%। আমাদের কিছু হিসাব নিকাশের পদ্ধতি আছে, তার ভিত্তিতে আমরা এই 7.3। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। নানা মানদণ্ডে গেল 5 বছরে অনেক দূর এগিয়েছে দেশের তৈরি পোশাক শিল্প, তবে সেভাবে বাড়েনি পোশাকের দাম। এমন দাবি করে উদ্যোক্তারা বলছেন এখনই সময় সম্মিলিতভাবে পোশাকের দাম বাড়ানোর। অর্থনীতিবিদরা মনে করেন দাম বাড়ালেও এখন আর ক্রেতা হারানোর শঙ্কা নেই। বিজিএমএ বলছে এই পদক্ষেপ সফল করতে চাই শক্তিশালী বিপণন কৌশল। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বিশ্ববাজারে চীনের পরই সবচেয়ে বেশি তৈরি পোশাক সরবরাহ করে বাংলাদেশ। বাংলাদেশই বিশ্বের একমাত্র পোশাক প্রস্তুতকারী দেশ, যেখানে কর্মপরিবেশের উন্নয়ন ও শ্রমের মূল্য নিশ্চিতে টানা 5 বছর নজরদারি করেছে মার্কিন ইউরোপ ক্রেতাগোষ্ঠীর জোট অ্যালায়েন্স ও অ্যাকর্ড। প্রায় 100% অর্জনের সনদও দিয়েছে তারা। আবার ইউএস লিড সনদে পরিবেশ বান্ধব সেরা 10 কারখানার 7টি বাংলাদেশের। প্রতি বছরই বাড়ছে রপ্তানি। উদ্যোক্তারা বলছেন বাংলাদেশের পোশাক খাত এখন বেশ শক্ত অবস্থানে, তাই রপ্তানি বাজারে তৈরি পোশাকের দাম বাড়ানোর উপযুক্ত সময় এখনই। আমাদের সবুজ কারখানা আছে কিন্তু সবুজ দামটি নেই। দর কষাকষির ক্ষেত্রে গিয়েও কিন্তু অনেকটা দুর্বল, কারণ আমরা মনে করি যে পাছে ব্যবসা চলে যায়, রাতারাতি কোথাও এই ব্যবসা যাবে না। এইটা আমাদের একটু বাজি ধরতে হবে, আমাদের সাহস করতে হবে, আর না হলে কোনোদিনই আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। ছোট ছোট কারখানাগুলো আছে যেগুলো মরে গেছে, মৃতপ্রায়, এগুলোকে চালু করতে হবে। চালু করে সরকারের যদি একটা ইনসেন্টিভ, সরকারের কিন্তু লস হবে না। সরকার একদিক দিয়ে ইনকাম করবে, আরেক দিক দিয়ে কিন্তু সাবসিডি দিতে পারবে। ভিয়েতনাম, কম্বোডিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিযোগী হলেও বড় পরিসরে তাদের পণ্য সরবরাহের সক্ষমতা নেই। এমন যুক্তিতে দাম বাড়ানোর পক্ষে অর্থনীতিবিদরাও। একটা অপরচুনিটি আছে যে এটা একটা ভালো সময়, এবং যেহেতু আমরা কমপ্লায়েন্সের জায়গাগুলো মেনটেন করছি, কম্বোডিয়া সেভাবে কমপ্লায়েন্স মেনটেন মাঝখানে করতে পারেনি বলে তারাও এখন চাপের ভিতরে আছে। ভিয়েতনাম একটা কম্পিটিটর হতে পারে, কিন্তু স্কেল তো ম্যাটার করে। বাংলাদেশ যে স্কেলে দিতে পারে, এইটা তো চট করে আপনি ভিয়েতনামে একটা স্কেল তো আপনি উইথড্র করে নিতে পারবেন না। সক্ষমতা থাকার পরও একটু সতর্ক বিজিএমইএ। দাম বাড়াতে বিপণন নীতি শক্তিশালী করার পরামর্শ সংগঠনটির। আর&ডিতে যত ডেভেলপমেন্টে যতক্ষণ আমরা স্ট্রং না হব, আমরা যতক্ষণ মার্কেটিংয়ে যতক্ষণ স্ট্রং না হব, আমরা সব কিছু যদি বাইরের উপরে ডিপেন্ড করে থাকি, তাহলে সে তো আমার কাছ থেকে প্রাইস স্কুইজ করবেই। সরকারেরও কিছু সহযোগিতার প্রয়োজন হবে। রিসার্চ সেল তো সরকারই করতে পারে। ক্রেতা আকর্ষণে পণ্য যথাসময়ে পৌঁছে দিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পাটকল শ্রমিকদের ধর্মঘটের শেষ দিনে ট্রেন ভাঙচুর, আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রেলপথ মহাসড়ক অবরোধে চরম দুর্ভোগ। দাবি না মানলে আবার কর্মসূচির হুঁশিয়ারি। সার্বভৌমত্বের উপর আক্রমণ এলে প্রতিহত করতে হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়।
বেগম জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে বিদেশি কূটনীতিকদের জানালো বিএনপি। তার শারীরিক অবস্থা ভালো জানিয়েছেন নিজেই, বললেন বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক। 13 দিনের মাথায় আবারও কো চেয়ারম্যান পদে ভাই জিএম কাদেরকে ফিরিয়ে আনলেন 90 বছর বয়সে এরশাদ। স্বাভাবিক বললেন দলের নেতারা। এবং পা হারানো রাসেলকে 50 লাখ টাকা না দিলে নিলামে তোলা হবে গ্রিন লাইনের বাস, বন্ধ করে দেওয়া হবে চলাচল, জানালেন আদালত। এই ছিল প্রবাসীর সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SBN লিখে পাঠিয়ে দিন 16240 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।